নিজের ইচ্ছেতে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর নিকট বাসর রাতের অনুমতি চাইতে এলো আদৃশ। ছাদের এক প্রান্ত ঘেঁষে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আখি। চোখে নেই কোনো জলের আকার নিকার। হাসি খুশি মেয়েটা যেন পাথরে পরিণত হয়ে গেছে। হুট করে এসে পিছন থেকে জড়িয়ে ধরল আদৃশ আখিকে। অতঃপর আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, রাগ করেছ আমার উপর? জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আমি যাই করেছি শুধুই আমাদের ভালোর কথা ভেবে করেছি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি, আর করবও না। আমার তোমার প্রতি ভালোবাসায় কোনো কমতি থাকবে না কখনো। সর্বদা যেমন ছিল তেমনই থাকবে। শুধু আমাদের জীবনে নতুন একজনের আগমন ঘটেছে, যে আমাদের জীবনের আসল খুশি দান করবে। আমি বাবা ডাক শুনবো আর তুমি মা। তাছাড়া মা ও নাতি নাতনির মুখ দেখতে চান। তোমার মতো খারাপ হবে বলে কখনো বলেন না হয়তো, কিন্তু আমি বুঝতে পারি সব দিক বিবেচনায় নিয়ে আমি পদক্ষেপটা নিয়েছি। সত্যি বিশ্বাস করো, আমি শুধু তোমায় ভালোবাসি। আর তাছাড়া ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে বিয়ে করার মাধ্যমে এরও সমস্যা দূর হয়ে গেল, আর আমাদেরও। এই অল্প বিষয়ে মন খারাপ করে থাকলে চলবে? আমার লক্ষ্মীটি আমার সাথে রাগ করে থাকতে পারে না আমি জানি। তাই এবার মন খারাপ করে না থেকে আমাকে অনুমতি দাও। বাসর ঘরে অন্য একজন যে আমার অপেক্ষায় বসে আছে। এমনিতেও অনেক কিছু সহ্য করেছে জীবনে। এখন যদি তুমি রাগ করে থাকো আর আমি ওকে অবহেলা করি, তখন ওর কেমনটা লাগবে বলো? তাই অনুমতিটা দিয়ে দাও। কথাগুলো শুনে গা জ্বলে উঠল আখির। কেউ কতটা বেহায়া ও নির্লজ্জ হলে এমন কিছুর আশা করতে পারে কারো কাছ থেকে? রাগে অভিমানে নিজের থেকে ছাড়ালো আদৃশকে। আখি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে খানিকটা দূরে, অতঃপর মুখে বাণী ফোটালো, লাইক সিরিয়াসলি আদৃশ, তুমি বাসর রাতে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে এসেছো, অথচ বিয়ে করবে তাও আমি জানতাম না। কাকে বিয়ে করছো সেটা তো আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে। হ্যাঁ মাই রাইট বেবি? কত ভালো তুমি, সবার কথা ভেবে নিলে। তুমি বাবা ডাক শুনবে, সাথে আমাকেও মা ডাক শোনার যোগ্যতা দিয়ে দিলে। মায়ের মুখে বলা কথাও হয়তো তুমি অনেক সময় বুঝতে সক্ষম হও না, আজ ওনার মনে কথা বুঝে গেলে। কি গ্রেট না তুমি? সবার কথা ভেবে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসলে, সবার সমস্যার সমাধান করলে। হৃদিকাকে দিলে তার হারিয়ে যাওয়া স্ত্রীর মর্যাদা। হোক না তার স্বামী এখন নতুন কেউ, হোক না সে অন্য কারো স্বামী। আখি তুমি ভুল বুঝছো আমায়। আমি কিন্তু সব আমাদের ভালোর জন্যই করেছি। না, ভুল কই বুঝলাম? এটা বলতে পারো যে আজ প্রথম বুঝতে পারলাম তোমায়। ইস, কথাটা কেন আগে আমার মাথায় আসলো না? আমিও তো পারতাম তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে, নতুন কাউকে বিয়ে করে নিতে। হয়তো বা তোমার বাচ্চার মা না হতে পারলেও তার বাচ্চার মা ঠিকই হতে পারতাম। তখন তুমি বাবা ডাক শুনতে আর আমি মা। আখি, ডোন্ট শাউট আদৃশ। কথাটা শুনতেও তোমার খারাপ লাগছে। সেই কথাটা মেনে নিতে আমার কতটা খারাপ লাগছে আন্দাজ করে নিতে পারছো তো? কথাটা শুনে সুরের মতো চোখ লুকালো আদৃশ। আমাকে বোকা ভাবতে এসো না আদৃশ। মা বাবা পরে কেউ যদি আমায় ভালো করে জানে সেটা হলে তুমি। আফসোস একটাই, এত বড় একজন উকিল হয়েও নিজের জীবনের ন্যায় অন্যায়ের পার্থক্যটা ভুলে গেলে। শরীরের নতুন চাহিদা মেটাতে পর করে দিলে সব পুরনো সুন্দর সম্পর্ক, সব সৌন্দর্যর ভালোবাসা অনুভূতি। আজ একজন ডাক্তার হয়েও আমি একটা বাচ্চার জন্য এমন নাটক দেখতে পাবো কখনো ভাবিনি। জীবনের প্রতিটা ধাপে তুমি আমার সাথে ছিলে আদৃশ। প্রতিটা ধাপে নতুনভাবে আমার বিশ্বাস জয় করেছিলে। এমনিতেই তোমার জন্য মা বাবা বংশ পরিচয় ছেড়ে চলে আসেনি। কথায় আছে না, যে যা করবে তার উপরেই ফিরে আসবে। আজ আমারটাও ফিরে এলো। তোমারও এমন দিন আসুক, তা আমি কখনো চাইব না। ভালো থাকো দোয়া করে। আর দাঁড়ালো না আখি সেখানে। আদৃশের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে আর জুটিয়ে উঠতে পারছে না। ছাদ থেকে নেমে এসে ড্রয়িং রুমে সোফায় বসে রইল আখি।
খেয়াল করলো আদৃশও নেমে আসছে। ওর দিকে তাকালে দুজনেই চোখে চোখ পড়ল। চট করে চোখ নামিয়ে ফেলল আঁখি। দরজা লাগানোর শব্দে চোখ তুলে আবারও তাকালো সেদিকে। চোখ ছিটকে এবার বেরিয়ে এলো জল, সাথে মুখে তাচ্ছিল্যের হাসি। নতুন সুখের ঠিকানায় চলে গেল তার ভালোবাসার মানুষটি, যে কিনা একটু আগ অবধি তার কাছে বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইছিল, আর এখন সেই অনুমতিটাই আর লাগলো না। আদৃশ এসে বিছানায় বসতে হৃদিকা বলে উঠল, নিশ্চয়ই আঁখি রাগ করেছে, তাই না? করবে না, এমন জিনিস কেউ কিভাবে মেনে নেয়? কিন্তু আমরাই বা কি করব আদৃশ? মনের ওপর তো আর কারো জোর চলে না। আমরা নিজেদের অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেললাম। তাছাড়া তোমাদের বাচ্চা হচ্ছে না, এর কমতি আমি পূরণ করে দিতে সক্ষম, আর তোমরা বদৌলতে সমাজে আমার সম্মান বাঁচালে। এতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি, যেমনটা সব সময় ছিলাম। আমার তো এই বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ও কেন মেনে নিচ্ছে না? এমনটা জানলে আমি কখনো বিয়ে করতাম না তোমায়। কথাগুলো বলে শুধু শুধুই হেঁচকি তুলে কান্না শুরু করলো হৃদিকা। তাতে বুকে মোচড় দিয়ে উঠল তার নতুন স্বামীর। আরে কাঁদছো কেন তুমি? সবার মানসিকতা তো একই হয় না। আমি ওকে ঠিকই মানিয়ে নিব, তুমি চিন্তা করো না। তাছাড়া কান্না করে এত সুন্দর রাত নষ্ট করতে চাও তুমি? আসো একটু আদর করে তোমার সব কষ্ট মিটিয়ে দিই। অতঃপর আদৃশ তার নতুন বউকে নিজের কাছে টেনে নিল। এখনও সে বন্ধ দরজার দিকে দৃষ্টি স্থির রয়েছে আঁখির। ভিতরে হয়তো চলছে এক সুখের খেলা, রঙিন স্বপ্ন বুনছে নতুন দাম্পত্য জীবনের এক জোড়া নরনারী। কিন্তু সেই নতুন স্বপ্নের রং আঁখির স্বপ্নে পোড়া ছাই দিয়ে দিয়ে বানানো। তিক্ত এর সত্য কিভাবে মেনে নেবে এই রমণী? চোখ যে তার আর বাধা মানছে না, মুখ টিপে নিঃশব্দে চোখের জল ফেলছে সে। 19 বছরের চেনা জানা, এর মধ্যে 5 বছরের ভালোবাসার সম্পর্ক আর 3 বছরের সংসার, সব কিছুই আজ কিছু স্বার্থ সম্বলিত জিনিসের নিচে চাপা পড়ে গেল। একেই হয়তো বলে নিয়তির খেলা। হৃদিকা আঁখির বেস্ট ফ্রেন্ড। অনেক ভাই বোনের মধ্যে থেকে মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছে সে। হৃদিকা আঁখির সাথে কোনো স্কুল কলেজে পড়েনি, কারণ হৃদিকার কখনো সেই যোগ্যতাই ছিল না। আঁখির সমতুল্য মান পাওয়ার ডাক্তার আশরাফ খানের একমাত্র মেয়ে আঁখি। সোনা চামচ মুখে দিয়ে জন্ম যার, কখনো আভিজাত্যের কোনো কমতি হয়নি। তারই সমবয়সী ছিল হৃদিকা। তাদের এক ড্রাইভারের মেয়ে প্রায় তার বাবার সাথে আঁখিদের বাড়িতে আসতো। সেখান থেকেই আঁখির সাথে তার পরিচয়। আঁখি কখনো কাউকে চোটে ভাবত না, তাই হৃদিকার সাথে সে নিজের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে খুব সহজে। তখন থেকে হৃদিকার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আদৃশের সাথে ছোটবেলা থেকেই পরিচয় আঁখির। 2 বছর সিনিয়র ছিল আদৃশ, তবে তার সাথে ভালো বন্ধুর সম্পর্ক ছিল সব সময়কার। এক সময় তা ভালোবাসায় রূপান্তরিত হয়। আদৃশের যথেষ্ট সম্পত্তি থাকলেও আঁখির বাবার কাছে পছন্দ ছিল না, কারণ তার বংশ পরিচয় ভালো ছিল না। ওর দাদা 3 বিয়ে করেছিলেন, যেটা নিয়ে সমাজে ওর দাদার নামে অনেক দুর্নাম রয়ে গেছে। তারপর ওর বাবাও 2 বিয়ে করেন। সেসব বিয়ের পেছনে ছিল তাদের অনেক কুকীর্তি, যার ফলস্বরূপ আঁখির বাবা এমন করে নিজের একমাত্র মেয়েকে দিতে চাননি। কিন্তু আঁখি ছোটবেলা থেকে স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী, তাই সে তার পছন্দ নিয়ে নিজের পরিবারের সাথে অনেক দ্বিমত করে। অথবা পরিবারকে রাজি করাতে না পেরে ভালোবাসার টানে সব ছেড়ে আদৃশের কাছে চলে আসে আঁখি। দুজনে শুরু করে নিজেদের এক সুন্দর সুখের ঠিকানা, যে ঠিকানা আজ বদলে দিল অন্য কেউ। হৃদিকার ভাবা অভাবের তাড়নায় মেয়েগুলোকে যেখানে পেরেছে বিয়ে দিয়েছেন। হৃদিকাকেও দিয়েছিলেন কোথাও। বিয়ের পরও আঁখি হৃদিকার বেশ খোঁজ রাখত। হৃদিকা প্রায় বলতো ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করে, ওকে ভালো রাখে না। কিন্তু আঁখি যখনই তার স্বামীকে দেখত বা তার সাথে কথা বলতো, তার কখনো এমন কিছুই মনে হতো না, বরং ওই লোকটাকে যথেষ্ট ভালো মনে হতো।
সেদিন হঠাৎ রিদিকা ফোন করে বলে ওর স্বামী ওকে মারছে। আখি আদ্রিসকে নিয়েই ছুটে গিয়েছিল নিজের বান্ধবীকে বাঁচাতে। ওখানে গিয়ে রিদিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পায় ওরা, কিন্তু ওর স্বামীকে পায় না। রিদিকাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। রিদিকা বলে ওর স্বামী যৌতুকের জন্য ওর উপর প্রায় জুলুম করে, আজকেও নাকি ওকে অনেক মেরে বেরিয়ে গেছে। তখন রিদিকা প্রেগনেন্ট ছিল, সেই মারে সে তার বাচ্চা হারায়। আখি রেগে গিয়ে ওর স্বামীকে পুলিশে দেয় আর রিদিকাকে ওদের সাথে করে ওদের বাড়ি নিয়ে আসে। রিদিকার ডিভোর্সও আখি নিজ দায়িত্বে করায়। তারপর থেকে রিদিকা ওদের সাথে থাকতে শুরু করে। রিদিকা আসার আগ অবধি আদ্রিস আর আখির সম্পর্কের ভালোবাসায় কোনো কমতি ছিল না। দুজন যতই ব্যস্ত থাকুক না কেন, দিন শেষে দুজন দুজনের জন্য ঠিকই সময় বের করে নিত। কখনো দুজনের ঝগড়া হতো না, একে অপরের সাথে সব কিছু মিলিয়ে নিয়েছিল ওরা। কখনো কোনো অমিল বা অমত থাকতো না ওদের একে অপরের কোনো বিষয়ে। কিন্তু রিদিকা আসার পর থেকেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে আদ্রিসের মধ্যে খাপ ছাড়া একটা ভাব লক্ষ্য করতে পেরেছিল আখি। সব কিছুতেই আখির কোনো না কোনো দোষ খুঁজে বেড়াতো, এটা ওটা নিয়ে ঝগড়া শুরু করতো, যথারীতি অবহেলা করতো ওকে। তাছাড়া যে একসময় নিজেই বাচ্চা নিতে চায়নি, সেই হুট করে বাচ্চার আবদার করতে শুরু করলো। আজ 6 মাসের প্রচেষ্টায় সে হাঁপিয়ে গেল। বাচ্চার জন্য তার নতুন বিয়ে করতে হলে, তাও রিদিকাকে। কথাটা ভাবতে তাচ্ছিল্যের হাসিটা আরও প্রখর হলো আর আখির ঠোঁটে। চোখে জল নিয়ে পাগলের মতো হাসতে লাগলো আখি। মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি হয়তো এমনই হয়ে থাকে। সোফাতে বসে রাত কাটালো আখি। নিদ্রা অল্প মুহূর্তের জন্যও তার সাথী হলো না আজ রাতে। যাবে কোথায় সে? তার ভালোবাসার মানুষটাকেই নিয়ে নিল অন্য কেউ। সেখানে কক্ষের বড়া এসে করবে কিসে? আদ্রিস তো তাকে কক্ষ থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে যাওয়ার সুযোগটা দেয়নি। হয়তো নতুন জীবন শুরুর তাড়ায় তা নিয়ে ভাবা বড় কিছু মনে করেনি। নতুন সুখের দোলায় পুরাতন টান মনে থাকার কোনো মানেও হয় না, নেই আদ্রিসের কাছে। তাই পাথরের মতোই সোফাতে বসে রাত্রি যাপন করলো সে। সকাল প্রায় 8টার দিকে আদ্রিসের রুম থেকে দরজা খোলার শব্দ পেল আখি। প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে তাকে তার রুম থেকে, তাই বেহায়ার মতো এগিয়ে গেল সেদিকে। নক করতে গেলে দরজার ফাঁক দিয়ে চোখে গেল আদ্রিস ওয়াশরুমে ঢুকছে, গলায় তোয়ালি ঝুলিয়ে। শাওয়ার নিবে বোঝা যাচ্ছে। বিষয়টা মস্তিষ্কে নাড়া দিতে খক করে উঠল আখির মন। কিছু আর না ভেবে রুমে প্রবেশ করলো আখি। অগোছালো হয়ে শুয়ে আছে রিদিকা, শৈলর সাদা চাদরে ঢাকা। সেদিকে চোখ যেতে হৃদয়ের ক্ষতটা কত পরিমাণ বেড়ে গেল, আর তার সেটা কোনো ভাগ্যে ভুলে বোঝানো দেয়। তাও নিজেকে শক্ত করল আখি। এগিয়ে গিয়ে ওয়ারড্রপের থেকে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম ত্যাগ করলো। শাওয়ার নিয়ে নীল রঙের একটা শাড়ি পরে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো রিদিকা। আস্তে আস্তে চোখ গেল ওয়ারড্রোবের উপর রাখা দুটি গিফট বক্সের উপর। দুটোই একই রঙের গিফট, পেপারে আবৃত। রিদিকা বেশ আগ্রহ নিয়ে সেই বক্স দুটি হাতে নিল। এদিকে সদ্য বিয়ে করা বউয়ের সকালের এমন মাতহারা রূপে দিশেহারা হলো তার স্বামী। পিছন থেকে জড়িয়ে ধরল রিদিকাকে। গাড়ে জমে থাকা ফোঁটা ফোঁটা জল ঠোঁট দিয়ে পান করতে লাগলো। অতি লজ্জায় যেন নুয়ে পড়ছে রিদিকা। কি করছে সব? ছাড়ো। ছাড়ার জন্য ধরিনি। তুমিও না, অনেক সকাল হয়ে গেছে, তাছাড়া দরজাও খোলা, তাই এসব বন্ধ করো। আর বলো এগুলো কি? বুঝতে পারো না? গিফট এগুলো, খুলে দেখো তো পছন্দ হয় কিনা। রিদিকার ঘাড়ে থুতনি রেখে বলল আদ্রিস কথাটা। রিদিকা বেশ খুশি হয়ে প্রথম বক্সটা খুলল। একটা কালো রঙের শাড়ি। রিদিকার কালো রং তেমন একটা পছন্দ না, তবে শাড়িটা সুন্দর, তাই অতিরিক্ত খুশি হয়ে আদ্রিসের গালে চুমু কেটে দিল। অনেক সুন্দর হয়েছে গিফটটা, আপনি সত্যিই অনেক ভালো। তা ওপরটাতে কি? খুলে দেখি। তাই না? অতঃপর রিদিকা অপর উপহারটা খুলতে গেলে তাতে ভাতা দিল আদ্রিস।
ওটা তোমার জন্য নয়। আমার জন্য নয় মানে? পানসে মুখ করে বলল রিদিকা। ওটা আখির জন্য। ওর জন্য এনেছো? কেন? বউ তো শুধু তুমি একা নও আমার, আখিও তোমার সমান ভাগিদারিতে আছে, বুঝতে পারছো না মায়াবতী? তার রেডি হয়ে নিচে চলে আসো, দুজন ব্রেকফাস্ট করে বাইরে বেড়াতে যাব। কথাগুলো বলে রিদিকার গালে চুমু দিয়ে উপহারটা হাতে নিয়ে রুম ত্যাগ করলো আদ্রিস। মুহূর্তে রিদিকার চেহারাতে যেন কালো মেঘ এসে জড়ো হলো। কিছু না বললেও মুঠো শক্ত করে তিক্ত কিছু অনুভূতি মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। হাসপাতালে যাওয়ার আগে রোজ সকালে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খাওয়ানো আখির রোজকার অভ্যেস। কাজের লোক থাকলে এসব করতে ওর ভালোই লাগে, তাই আজও তার ব্যতিক্রম গেল না কিছু। অতি স্বাভাবিক হয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানালো। ওর হাবসাব দেখে কেউ বলতে পারবে না যে ওর জীবনে এত কিছু হয়ে গেছে। আখির কথা ভেবে তো কাজের লোকগুলোরও চোখ থেকে জল শুকোয় না। সেদিকে আখি এতটা স্বাভাবিক, কেউ কিভাবে তা মেনে নেবে? আখি নাস্তা সাজিয়ে কাজের লোকদের বলল সবাইকে ডেকে নিয়ে আসতে, আর নিজে হাঁটা ধরল ঘরের বাইরের দিকে। আখির লাগানো গোলাপের ছাড়াতে আজ ফুল ফুটেছে এতদিন পর। খারাপ লাগার মধ্যেও যে এক ভালো লাগার ধুলা গায়ে মেখে গেল। ফুলগুলোর সতেজ রূপ নজরে আসতে ঠোঁটের কোণে ঠাঁই পেল কিঞ্চিত হাসি, কিন্তু অল্পক্ষণে তাও উদাও হয়ে গেল যখন আখি দেখতে পেল সতেজ দুটি গোলাপের ঠিক মাঝখানে একটা আধমরা গোলাপ। সতেজ দুটি গোলাপের মধ্যে এই আধমরা গোলাপটাকে কেমন জানি বেমানান লাগছে, কুৎসিত। এই গোলাপটা বাকি দুইটা সতেজ গোলাপের সৌন্দর্য নষ্ট করে তুলছে। ঠিক যেন হৃদিকার মতো সেই গোলাপটাও সুন্দর। সেই গোলাপদ্বয়ের সুন্দর জীবনের মধ্যকার বাধা হয়ে দাঁড়িয়েছে। বড্ড ইচ্ছে করলো আখির সেই কুৎসিত গোলাপটাকে ছিঁড়ে ফেলতে, তার বোটা থেকে পায়ের তলায় পিষে ফেলতে তাকে, কিন্তু পরক্ষণে ভাবনার অন্য ধারণা ধরা দিল তার এখানে কি শুধু সেই কুৎসিত গোলাপেরই সব দোষ? সেই সতেজ দুটি গোলাপ তো ওর পাশে না থাকলেও পারত। ওরা তো নিজেরা পারত আলাদা অবস্থান নিয়ে ফুটে উঠতে, জীবনে কুৎসিত কোনো ছায়া পড়তে না দিতে। ভাবনার এই জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হতে পারছে না আখি। সব অনুভূতি তার কেমন জানি গুলিয়ে গেছে আজ। হঠাৎ করে সেখানে কারো উপস্থিতি টের পেল। পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল আদ্রিস একটা গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখ ভর্তি হাসি। ভালো করে খুঁটিয়ে দেখলো আখি তার প্রেমিক পুরুষকে। অন্য নারীর নিকট থেকে আসার প্রত্যক্ষ প্রমাণ হয়ে যে দাঁড়িয়ে আছে সে। মাথার চুল এখনো বেশ ভেজা দেখাচ্ছে, হাতে গাড়ে খামচির স্পষ্ট। বুকের ঝলনের আরো তেজি ধরল আখির সুপ্তি অনুভূতির আর কোনো খোঁজ করতে মনোনিবেশ করতে চাইল না আদ্রিস, বরং হাসি মুখে বলল, আরে আখি, তোমার গাছে দেখি ফুল ফুটেছে, অনেক খুশি হয়েছ না তুমি? তা নাও, তোমার খুশি আরো দ্বিগুণ করে দিই। এই নাও গিফট, তোমার জন্য এনেছি। তোমার কালো রঙের শাড়ি অনেক পছন্দ না? এটাতে একটা কালো রঙের শাড়ি আছে, এটা পরে রেডি থেকো। আজকে তো সরকারি ছুটি আছে, সন্ধ্যায় তোমাকে নিয়ে বেড়াতে যাব। ভালো। তা রিদিকাকে নিবে না? ও তো এখন তোমার স্ত্রী। ওকে নিয়ে এত ভেবো না তো তুমি। আমি এখন যাব ওকে নিয়ে বেড়াতে, তারপর সন্ধ্যায় তোমাকে নিয়ে। এবার যাও, শাড়িটা পরে আসো, দেখি কেমন লাগে তোমায়। লজ্জা করে না আদ্রিস তোমার? তুমি যে হিতাহিত জ্ঞানহীন, আগে জানলে কখনো তোমার জালে পা ফেলতে আসতাম না। ছি, তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলবো। কখনো একসাথে দুই নৌকায় ছড়া সম্ভব হয় না, দুইটা নৌকা নিয়েই ডোবার সম্ভাবনা থাকে। কথাটা মাথায় রেখো। পথ ছাড়ো, আমার কাজ আছে অনেক। তোমার মনে হয় না তুমি একটু বেশি রিয়াক্ট করছো আখি? শুক্রিয়া করো, শুধু রিয়াক্ট করেছি, অন্য কিছু এখন অবধি করিনি। মিলে এখন নতুন বউয়ের সাথে না থেকে জেলে
কয়েদিদের সাথে থাকতে। ভয় পেও না, কেস করব না তোমার উপর আমি, কারণ কোনো সাজা দিয়ে তোমার ভুলের পরিমাপটা করানো যাবে না। তোমার সাজা তো সেদিন যথার্থ হবে যেদিন নিয়তি তোমাকে তোমারটা ফিরিয়ে দিব। আর আমি নয় তো কোনো অবলা, আর নয়তো কোনো বেহায়া, যে দিন শেষে বিশ্বাসঘাতক ও স্বার্থপরের প্রেমে ঘোরাঘুরি খাবো। এখানে আছি কিছু নির্দিষ্ট কাজে, কাজ শেষ হলেই আমি চলে যাব, আর কাল সকাল অবধি ডিভোর্স পেপারও চলে আসবে, চিন্তা করো না। ডিভোর্সের কথা শুনে আদ্রিসের বুকটা কেমন কম্পন করতে শুরু করলো। হুটহাট জবাব দিল, আমি তোমাকে ডিভোর্স দেব না। কেন তা শুনতে পারি? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার অভ্যেসে পরিণত হয়েছ, এমন এক অভ্যেস যাকে চাইলেও বদলাতে পারবো না কখনো আমি। বদলে তো তুমি পেলেছো আদ্রিস অনেক আগেই, এখন তার প্রতিদান আমায় দিতে হবে, আর আমি তার থেকে কখনো পিছপা হব না, চিন্তা করো না। আদ্রিসের পাশ ঘেঁষে তাকে তাচ্ছিল্য করে চলে আসলো আখি। সুব্রতা আখির বাসুরের স্ত্রী। আখির সাথে জায়ের কম বোনের সম্পর্ক তার বেশি। ও কখনো ভাবেনি আদ্রিস এমনটা করে যাবে আখির সাথে, যে জায়গাতে অনেক সময় বেশ অভিমান করতো তার স্বামীর সাথে। আদ্রিস আখিকে এত ভালোবাসে, ওর জন্য কত ভাবে, সব কিছুতে ওকে সাপোর্ট করে, ওর কিছু হয়ে যাওয়ার আগে ঘর মাথায় তুলে ফেলে, ওর জন্য কত না সারপ্রাইজ প্ল্যান করে। নিজের স্বামীকে আদ্রিসের কাছ থেকে এসব কিছু শিখে নেওয়ার অভিমানী আবদার করত সুব্রতা। আদ্রিস এমন কিছু করে যাবে কখনো কল্পনাতেও ভাবেনি কেউ। কাল রাতে নিজের স্বামীকে ঝাপটে তুলল সুব্রতা, ক্ষমা চাইল তার কাছে, খুব করে চাইল সে যেন কখনো আদ্রিসের মতো না হয়। ও যেভাবেই আছে সুব্রতার কাছে তার সব কিছুই, সে আখির মতো এত শক্ত মানুষই নয়। এমন কিছুর বিপরীতে নিজেকে সে সামলে নেওয়া তার ক্ষমতার বাইরে। তার স্বামী তখন তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল, তাকে ভরসা দিল তার কাছে তার স্ত্রী পৃথিবীর এক অমূল্য সম্পদ। বাগানের দোতলাতে বসে আছে আখি, একদিনে আকাশের পানে তাকিয়ে আছে। অনেক সাহস করে সুব্রতা এলো তার সাথে কথা বলবে বলে। আখির দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল সুব্রতা। আখির সাথে কথা বলারও যে বাসা হারিয়ে গেছে সে। এমন এক অবস্থায় কাউকে সান্ত্বনা স্বরূপ কিছু বলতে যাওয়াও হাস্যকর বলে মনে হয় সুব্রতার কাছে। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না কখনো। এমন কিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়া নারীদের মহিয়সী নারী ব্যক্তিত্ব কোনো উপায়ই হয়তো মানাবে না। তাই সুব্রতা চাইল যে আখির সাথে কথা বলার সামর্থ্য জুটিয়ে উঠতে পারছে না। কি করবে সে বা তার স্বামী শাশুড়ি? হ্যাঁ, ওদের তিনজনের কাছে আদ্রিসের থেকে আখির মর্ম বেশি হলেও তিনজনে আদ্রিসের কাছে এক প্রকার বাধ্য। কালো শাড়িটা পরে বেশ সেজেগুজে বসে আছে হৃদিকা। নতুন স্বামীর সাথে বাইরে বেড়াতে যাবে বলে কথা। আয়নায় নিজেকে দেখে সে নিজেরই প্রেমে মত্ত হচ্ছে, বারবার নিজেকে গুটিয়ে দেখছে আয়নাতে। সেইক্ষণে আদ্রিস প্রবেশ করলো কক্ষে। গিফট বক্সটা এনে টেবিলের উপর রেখে বিছানাতে শীত হয়ে শুয়ে পড়ল। চেহারাতে মলিন একটা ভাব। একবারও তাকালো না হৃদিকার দিকে, যে তার আশায় সেজেগুজে বসে আছে। হৃদিকা কত সুন্দর করে শাড়ি পরেছে, বেশ সাজুগুজ করেছে। আদ্রিস এসে ওর রূপে মোহিত হবে বলে, ওর তারিফে পঞ্চমুখ হবে বলে, হাদরে ভরিয়ে দিবে বলে, তাকে কিন্তু হলো না ভাবনার মতো কোনো কিছুই। আদ্রিস মুহূর্তে সব কিছু জল ঢেলে দিল। বেশ অভিমান হলো তাতে হৃদিকার। আদ্রিস শীত হয়ে শুয়েই রইল, ছাদের দিকে দৃষ্টি স্থির রেখে। গভীর কিছু ভাবনায় মোহিত সে, দেখেই বোঝা যাচ্ছে। হৃদিকার অভিমানটা আরও প্রখর হলো, তাই উঠে এগিয়ে গেল আদ্রিসের কাছে। আদ্রিসের এক গালে হাত রেখে ওর মুখখানার দিকে ওর দিকে বলল, কি এত সুন্দর করে সাজলাম, আর তুমি দেখছো না? ভালো লাগছে না বুঝি দেখতে আমায়? আদ্রিস হৃদিকার কথার উত্তর না দিয়ে বলল, আমরা হয়তো বিয়ে করে ঠিক করিনি হৃদিকা। কথাটা হৃদিকার ভিতর অল্পক্ষণে
ছাড়খাড় করে দেওয়ার সামর্থ্য রাখলো। তাও নিজেকে সামলে নিল হৃদিকা। বেশ স্বাভাবিক হয়ে বলল, এমনটা কেন বলছো তুমি? দেখো হৃদিকা, আমি জানি না কখন কিভাবে আমি তোমায় ভালোবেসে গেছি। আখি পরে তুমি প্রথম মেয়ে যার প্রতি আমি আলাদা এক টান অনুভব করেছি। কিন্তু কথাটা যেভাবেই হোক, আসল কথা হলো আখির পরে। আখি আমার জীবনের প্রথম নারী। ওকে পাওয়ার জন্য আমি কি কি করেছি তা শুধু আমি জানি। ওর জায়গা কখনো কেউ নিতে পারবে না, তুমিও না। তোমার প্রেমে পড়েছি যখন থেকে বুঝতে পারলাম তোমাকে নিজের কাছে রাখার চেষ্টা করতে থাকি। তোমাকে অবৈধভাবেও পেতে চাইনি, তাই বিয়ে করে পেতে চেয়েছি তোমায়। এজন্য একটা কারণ খুঁজতাম, অবশেষে বাচ্চার কারণ পেলাম। কিন্তু যাই হোক, যার জন্যই হোক, এটাই সত্য, আখির অবস্থান আমার জীবনের সব থেকে আলাদা। তোমাকে বিয়ে করার কারণ খুঁজেছি, তবে আখিকে হারানোর কোনো কারণ আমি মেনে নিব না। আমি ওকে হারাতে পারবো না। এতই যখন ওকে ভালোবাসো, তবে আমাকে কেন বিয়ে করলে? আমি তো জোর করিনি তোমায়। এটাই তো ভুল করেছি। কিছু না বলে চোখের জল ফেলতে শুরু করলো হৃদিকা। এবার নতুন বউয়ের আখির জলে বেশ হয়রান হয়ে উঠল শোয়া থেকে আদৃশ। কি করছে সব হৃদিকা? কেঁদো না প্লিজ, আমারই ভুল। হুটহাট এমন কিছু করে যাওয়া ঠিক হয়নি আমার, কিন্তু যা হবার হয়ে গেছে। তুমি বই পেও না, আমি তোমাকে ছাড়বো না, আর না তো আমি আখিকে ছাড়তে পারবো। তোমরা দুজনেরই আলাদা গুরুত্ব রয়েছে আমার জীবনে, তাই কান্না বন্ধ করো। আর হ্যাঁ, আজ থেকে তুমি তোমার আগের রুমে থাকবে। এই রুমে একমাত্র আখির অধিকার। কাল রাতে তোমাকে এখানে আনাও আমার ঠিক হয়নি। না জানি কোথায় থেকেছে আখি সারা রাত, অন্য কোনো রুমে থাকেনি, এটা আমি জানি। তুমি তোমার রুমে থাকবে আজ থেকে, আমার রুমে আখি থাকবে আমার সাথে। এগুলো যেন কথা নয়, ইট পাটকেল ছিল যা ছুড়ে দিল আদৃশ হৃদিকার বুকে। ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিকা আদৃশের দিকে। চোখে জল ভরে আছে তার। প্লিজ লক্ষ্মীটি, কান্না করো না। আমি তোমাকে এভাবে আঘাত করতে চাইনি, কিন্তু অবস্থা বুঝতে পারছো তো। তুমি দেখো, খুব জলদি আখি তোমাকে মেনে নিবে, তখন আর কোনো কষ্ট থাকবে না। তোমার সব জিনিসপত্র তো তোমার রুমেই আছে। এখানে যা এনেছো আমি কাজের লোকদের দিয়ে তোমার রুমে পাঠিয়ে দেব। আর এখন আর বাহিরে যাওয়ার মুড নেই আমার। শাড়িটা পাল্টে নাও কেমন? তারপর উঠে বেরিয়ে গেল আদৃশ কোথাও। হৃদিকা অতি স্বাভাবিকভাবে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তবে হাতের মুঠো শক্ত করে বিছানার চাদর খামছে ধরল। পাশে কেউ বসেছে এই মাত্র বুঝতে পারল আখি। তাই আকাশের তরফ থেকে চোখ হটিয়ে পাশে তাকালো। দেখতে পেল সুব্রতাকে। ভিতরে জ্বলন্ত আগুন দামাচাপা রেখে নরম সুরে বলল, আরে আপু, তুমি কিছু চাই? গল্প করতে আসছো বুঝি? তুমি কি মানুষ না অন্য কিছু আখি? এত কিছু পর এত স্বাভাবিক ব্যবহার করছো কিভাবে? তুমি তো এমন নও। ওই পশুদের এক ইশারাতে উপসে ফেলার ক্ষমতা রাখো তুমি। তবে কেন এমন করছো বলো? প্রথমত হৃদিকা, ওকে কি সাজা দিব? নিজের জন যদি ঠিক না থাকে তবে অপরের দোষ খোঁজার যৌক্তিক দেখায় না আপু। হ্যাঁ, চাইলে আমি আমার পক্ষে ন্যায়টা নিয়ে আসতে পারি। তাতে যে তোমাদের সাথে অন্যায় হবে সেটা ভেবে দেখেছো? আমি এতটা স্বার্থপর হতে পারি না আপু। মানুষ কতটা মহান হলে এমন অবস্থায় অন্যের কথা ভাবতে পারে? তোমার মতো ভালোদের কপাল আল্লাহ তাআলা ভালো রাখেন। যা হয় ভালোর জন্যই হয়। আদৃশ তোমাকে ডিজার্ভ করে না। তুমি দেখো, আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু রাখবেন। উত্তরে কিছু বলল না আখি। মাথা রেখে শুয়ে পড়ল সুব্রতার কোলে। নিজের আপন কোনো বোন নেই আখি। সুব্রতাকে সবসময় নিজের বড় বোন মেনে এসেছে। সুব্রতার কোলে যেন মাতৃকোলের ভালোবাসার অনুভূতি পেল আখি। আবেগে এইবার আর আটকাতে পারল না। দুহাতে মুঠো করে আঁকড়ে ধরল সুব্রতার কাপড় আর শব্দ করে কেঁদে উঠল। হিঁচকি টেনে টেনে বলছে, কেন রে আপু, কেন ও এমনটা করলো? কি কমতি ছিল আমার ভালোবাসা? ওর জন্য তো সব ছেড়েছি আমি, সব করেছি আমি। কখনো ওর অসুবিধা হোক এমন জিনিস করিনি। তবে সে কিসের অভাবে অন্যত্র গমন করলো? কেন আপু বলো না? তুমি না বলতে আমি বড় ভাগ্যবতী? কপাল গুনে একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্য পাগল, এমন স্বামীর সবার ছাওয়া হয়।
কোথায় গেল ওর সব ভালোবাসা? এটাই কি ছিল ওর ভালোবাসা? একেই কি বলে ভালোবাসা? বলো না আপু, বলো না। ও আপু বলো না। অতি আবেগে পাগলের মতো কান্না করে এসব বলছে আখি। আখির মাথায় হাত রেখে ঠোঁট কামড়ে কেঁদে উঠেছে সুব্রতা। কি উত্তর দিবে সে? আখিকে বলার মতো সান্ত্বনা স্বরূপ কোনো ভাষাই নেই সুব্রতার কাছে। দক্ষিণা হাওয়ায় দুলছে গাছগাছালি। আজকে হাওয়া বেশ প্রবল। বাড়ির পিছনের দিকে একটা অংশে রিজি চেয়ারে বসে আছে আখি। বিকেলের এই দিকটায় এখানে বসে বাগানের হরেক রকম ফলের সৌন্দর্য উপলব্ধি, ফুলের সুবাসে মন ভরে নেওয়ার অভ্যেস যে আখির প্রায় দিনের। এখানে কত স্মৃতি জমে আছে আখির আদৃশ্যের সাথে। মনে পড়লো এমনই এক দিনের কথা। আখি বিকেলে এখানে বসতে চোখ লেগে যায় আখির। এদিকে কোর্ট থেকে ফিরে আখিকে ঘরে না পেয়ে চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলছিল আদৃশ। মুখে একটাই বলি, ওর ফুলপরি কোথায়? ফুলপরি ডাকটা আখিকে আদর করে দিয়েছিল আদৃশ, কারণ আখির ফুল খুব প্রিয়। আখিকে চোখে হারাতো সে হরদম। সেদিন খুঁজতে খুঁজতে এখানে এসে ঘুমন্ত অবস্থায় পায় আখিকে আদৃশ। টান দিয়ে তাকে কোলে উঠিয়ে নেয় আর গালে দিয়ে দেয় ভালোবাসার পরম। আচমকায় এমন কিছু হয়ে যাওয়ার হকচকিয়ে যে ঘুম থেকে জেগে উঠে আখি। অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল আদৃশকে, তুমি? হ্যাঁ আমি। কখন থেকে পাগলের মতো খুঁজছি, আর তুমি আয়েশ করে এখানে ঘুমাচ্ছ? আরে একটা সার্জারি শেষ করে এসে বেশ ক্লান্ত লাগছিল। এখানে এসে বসতে কখন চোখ লেগে গেল বুঝতে পারিনি। তাহলে এই কথা? এখনই দূর করছি ক্লান্তি। আহ্লাদি করে কথাটা বলে আখির ঠোঁটের ফানে এগুতে লাগে আদৃশ। তখনই সেখানে সুব্রতা এসে যায়। ওকে দেখে আদৃশ থেমে যায়, আর আখি তো লজ্জায় নেই। এই স্বামীও আসার টাইম পেলাম না। আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। মুখ ডেকে কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেলে সুব্রতা। আখি বেশ লজ্জা পেয়ে বলল, তুমিও না? সুব্রতা কি ভাববে এবার আমাদের নিয়ে? কোল থেকে অন্তত নামাতে পারতে। কে কি ভাবলো তাতে আমার কি? আমি আমার বউকে আদর করব, কাউকে তোয়াক্কা করব কেন? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। অতঃপর আখির অদর মিলিয়ে দিয়েছিল আদৃশ। সেদিনের কথা মনে পড়তে চোখ দিয়ে আবার জল নামলো। মুছে নিল আখিতা সযতনে। তখনই ফোন বেজে উঠল আখির। রিসিভ করলো সে ফোনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ম্যাম, আপনার ডিভোর্সের কাগজ রেডি, কাল সকালে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ। কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবেন। অবশ্যই ম্যাম। আর হ্যাঁ, কথাটা যেন মিডিয়াতে না যায়। আমি সেদিকে পুরো খেয়াল রাখবো ম্যাম, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিল আখি। কতই না ভালোবাসা ছিল তাদের সম্পর্কে। এমন একটা সম্পর্ক কখনো ভাঙবে কেউ কল্পনাও করেনি। স্কুল কলেজের সেরা জুটি ছিল আখি আদৃশ। কলেজের সবাই এক নামে তাদের জুটিকে জানত দ্বিসুখী জুটি। বন্ধুত্ব থেকে ভালোবাসা কোনো কিছুতেই তাদের জুড়ি ছিল না কেউ। তাদের বিচ্ছেদ হয়েছে জানলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কেউ তো মজা বলে হেসে ফেলবে। উঠে দাঁড়ালো আখি। এবার এই বাড়িতে তার শেষ সময় এসে গেল অবশেষে। 3 বছরের গড়া সংসারের এক রাতে বিদায়ের ব্যবস্থা করে অনেক বড় কঠিন এক জিনিস মনে হচ্ছে আখির। আখি আসতে নিলে হঠাৎ তার সামনে আদৃশ প্রকট হয়। তাকে দেখে ঘৃণায় শরীর রিরি করে উঠল আখির। পাশ কেটে যেতে নিলে হাত পাকড়াও পড়ল আদৃশ। এতটা পর হয়ে গেলাম যে আজ দেখেও না দেখার ভান করছো। পর তো তুমি করে দিয়েছ, আমি তো শুধু তা মেনে নেওয়ার প্রচেষ্টা করছি মাত্র। কেন এমনটা করছো আখি? কারণ
বশত আরেকটা বিয়েই তো করেছি, দিনরাত তো অন্য নারীতে মেতে থাকিনি। পবিত্রভাবে একজনকে ঘরে এনেছি যে আমাদের কাঙ্ক্ষিত সুখটা এনে দিতে পারবে। ওকে মেনে নিয়েও তো জীবন এগোতে পারি আমরা। এমনটা তো নয় যে কেউ কখনো দুটা বিয়ে করেনি আর দুই স্ত্রী কখনো একসাথে হয়ে থাকেনি। আদৃশের বলা কথাগুলো শুনে আখি হেসে উঠল বেশ শব্দ করে। অতঃপর জবাব দিল, তুমি কোন যুগে আছো আদৃশ? বর্তমানে নারীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হলেও তোমাদের মতো কিছু পুরুষের জন্যই সমাজটা পুরুষ শাসিত থেকে গেল। আমার তো এখন ডাউট হচ্ছে তুমি আদৌ শিক্ষিত কিনা। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার ভালো, শিক্ষিতের হার নেই বললেই চলে। আর তুমিই জ্বলন্ত প্রমাণ কথাটার। হাত ছাড়াও আমার অনেক কাজ আছে, কিছু করতেই হবে না। দেখো আখি, আমি শুধু বিয়েটা বাচ্চার জন্য করেছি। তোমার অবস্থান আমার জীবনে কখনো কম হবে না। প্লিজ তুমি এমনটা করো না। আমি হৃদিকাকে ওর কক্ষে পাঠিয়ে দিয়েছি। আমার কক্ষে শুধু তোমার অধিকার, আমরা দুজন ওখানে থাকবো। ইস, তুমি আমায় নিয়ে কত ভাবো, কত বড় পাওনা পাইয়ে দিলে তুমি আমায়। আমি তোমার ঋণ কিভাবে শোধ করবো? তাচ্ছিল্য করে বলল কথাগুলো আখি। এমনভাবে বলছো কেন তুমি আখি? তো আর কিভাবে বলবো? আর ইউ সিরিয়াস আদৃশ? তুমি এখনো আশা করছো আমি তোমার সাথে থাকবো? সি শ্যাম অন ইউ। তোমার সাথে কথা বলারও কোনো আগ্রহ নেই আমার। টান দিয়ে হাত ছাড়িয়ে আখি চলে যেতে নিলে জোর করে আদৃশ তাকে ফাঁচ খুলে নিয়ে নিল। কি করছো আদৃশ? ছাড়ো আমায়, ভালো হবে না বলে দিলাম। ছাড়বো না তোমায় আমি। যতক্ষণ দেহে প্রাণ আছে তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমার কথা শুনতেই হবে। আমি বাধ্য নই তোমার কাছে। ছাড়ো আমায়। আদৃশ আখির কথায় কান না দিয়ে ওকে নিয়ে যেতে শুরু করলো নিজের কক্ষের দিকে। ওদিকে আখি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে। ড্রয়িং রুমে তখন বসেছিল হৃদিকা, সাথে সেখানে সুব্রতাও ছিল। কাজের লোক সহিত ওরা দুজন সবাই আদৃশের এমন কাণ্ড দেখছে। এদিকে আদৃশের চোখে যেন কাউকেই লাগছে না। তার মাথায় এখন আখি ব্যতীত কোনো ভাবনাই নেই। তবে মুহূর্তটা মেনে নিতে পারছে না হৃদিকা একদম, কিন্তু কোনো প্রতিক্রিয়াও করছে না। শুধু হাতের মুঠো শক্ত করে চোখের নোনা জল ত্যাগ করতে শুরু করেছে। বুকের ভিতরখানা বড্ড কম্পন করছে হৃদিকার। নিজের সদ্য বিবাহিত স্বামী অন্য নারীর পিছনে পাগল হয়ে পড়ে আছে, মানতে পারছে না হৃদিকার ব্যাকুল মন। আদৃশ কক্ষের ভিতর ঢুকে দরজাটা সজোরে বন্ধ করলো। তার শব্দে পুরো শরীর একটা কম্পন নিয়ে উঠল হৃদিকা। তারপরেও নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। নিকাশ কালো বুদ্ধি নিকিত হয়ে কিছু লোককে না দেখলে বুঝতেই পারতাম না। অতঃপর সুব্রতা স্থান ত্যাগ করে। হৃদিকা বুঝতে পারে সুব্রতা ওকে ইঙ্গিত করে কথাটা বলেছে, তবে তারও কোনো জবাব দেওয়া জরুরি মনে করলো না। দরজা লাগিয়ে আখিকে নিজের কথার আনার সমস্ত প্রচেষ্টা করছে আদৃশ। আখি, তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমাকে এভাবে পর করে দিলে আমি থাকতে পারবো না। আর আমি তোমাকে আমায় পর করতেও দিব না। তোমাকে এখানেই থাকতে হবে জীবনভর আমার সাথে, আমাকে মেনে নিয়ে। আখি আর যাই হোক, শরীরের টান অন্যত্র গমন করা পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে থাকার কথা কল্পনাও করতে পারে না। বলেছি তো বিয়েটা আমি বাচ্চার জন্য করেছি। এনাফ আদৃশ, আমাকে তুমি বোকা কবে থেকে ভাবতে শুরু করলে? ভুলে যেও না আমি একজন ডাক্তার। আজকাল নিজের বাচ্চা নেওয়ার হাজারটা পথ খোলা আছে। চাইলে আমরা সহজেই আমাদের বাচ্চা নিতে পারতাম, কিন্তু না, তোমার তো অন্য নারীর দেহে মোহ ছিল। আচ্ছা, তোমাকে কি কোনো ডাক্তার বলেছিল আমি মা হতে পারবো না? কোনো টেস্ট করিয়েছিলে? ওহ, মনে পড়েছে, আমরা তো টেস্ট করিয়েছিলাম তোমার বিয়ের আগের দিনই। আর তুমি বাবা হবার জন্য এতটা এক্সাইটেড ছিলে যে টেস্ট রিপোর্টের অপেক্ষা করনি। হঠাৎ বিয়ে করে বউ নিয়ে উপস্থিত হলে, আর এখন বলছো বাচ্চার জন্য বিয়ে করেছো। এমনও তো হতে পারতো সমস্যা আমার নয় তোমার, নয়তো কারোই কোনো সমস্যা নেই, ঠিক সময়ে এমনিতেই বাচ্চা হতো। কিন্তু তোমার তো তর্সই ছিল না নতুন নারীতে মুক্ত হওয়ায়। আখি, ভলিউম ডাউন আদৃশ। আমি কোনো অবলা বউ না যে তোমার ধমকের ভয়ে চুপসে যাব। জানো সেদিন যখন ডক্টর আদৃতকে হারিয়ে গিয়েছিলাম, আর যখন তুমি আমায়
সামলেছিলে তখন ভেবেছিলাম ভালোই হয়েছে ডাক্তার আদ্রিতেও চলে গেছেন, না হলে তোমার মতো পারফেক্ট কেউ কীভাবে পেতাম যে আমায় এত ভালোবাসে। উনি আমার ভালোবাসার মর্ম দেননি, বাচ্চামো ভেবে হয়তো। আর তুমি আমায় পাগলের মতো ভালোবেসেছ। কত গর্ব করতাম তোমাকে নিয়ে, আর আজ সেই ভালোবাসার কথা ভাবতেও লজ্জা হয় আমার। কেন আমি তোমায় ভালোবেসেছিলাম? এটা তো জরুরি ছিল না যে একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে হবে। যে দিনটার কথা ভেবে একসময় মনে তৃপ্তি পেতাম, সেই দিনটার কথা ভেবে এখন শুধু ঘৃণা হয়। কেন সেদিন ডাক্তার আদ্রিতের জায়গায় তোমাকে কল্পনা করতে শুরু করেছিলাম? কেন সেদিন ওনার মতো একজন আদর্শ ব্যক্তির পরিবর্তে তোমার মতো একটা কাপুরুষের কপালে জুটেছিল? আখির মুখে আদ্রিতের কথা শুনে আদ্রিসের মাথায় রক্ত চড়ে গেল মুহূর্তে। আখিকে যে সে কখনোই অন্য কারোর সাথে কল্পনাও করতে পারে না, আর আদ্রিতের সাথে কোনো মূল্যেই না। তাই অতি রেগে আখির উপর হাত উঠাতে গিয়েও থেমে যায় আদ্রিস। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নির্ভয়ে আখি আদ্রিসের দিকে। কি হলো আদ্রিস, থেমে গেলে কেন? ওঠাও হাত, দিয়ে দাও কাপুরুষতার প্রমাণ। আদ্রিস হাত নামিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল, তবে রাগে এখনো ফুঁসছে। তোমার সাথে আর আমার কোনো কথা নেই। কথা বলতে হলে আর আদালতের কথা বলতে এসো। ডিভোর্স পেপার রেডি, কালকে মুক্ত করব তোমায়। কথাটা বলে আখি যেতে গেলে আবারও তার এক হাত পাকড়া করে আদ্রিস, তবে এবার বেশ নরমভাবে ধরল আর মৃদু স্বরেই বলল, আমাকে প্লিজ ছেড়ে যেও না, একটা সুযোগ দাও অন্তত। এবার আর আখি নিজেকে সামলাতে পারল না, পিছন ফিরেই আদ্রিসের গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরালো ছিল যে বাহিরে দাঁড়িয়ে থাকা সকলের কানে স্পষ্ট গেল। ঘরের সকল লোক তাদের ঝগড়ার আওয়াজে ততক্ষণে কক্ষের বাহিরে উপস্থিত হয়েছিলেন। মা রেহানা মজুমদার একপাশে দাঁড়িয়ে আছিল, মুখ দেখে চোখের জল ফেলছেন। সুব্রতা তার 3 বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রিদিকে একপাশে দাঁড়িয়ে শুধু হাতে হাত মলছে। কাজের লোকগুলোও সেখানে দাঁড়িয়ে। এদিকে আখি প্রখর এক জবাব দিল, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না আদ্রিস। স্বামী হিসাবে যথেষ্ট সম্মান করেছি তোমায় আমি সব সময়, আর ডিভোর্সের আগ অবধি তা রক্ষা করার সুযোগটা দিবে আশা করি। নয়তো তোমার ভালো জ্ঞান আছে আমার ক্ষমতা সম্পর্কে। তোমার মতো 10টা আদ্রিস একা সামলে নেওয়ার ক্ষমতা রাখি আমি, ভুলে যেও না কথাটা। অতঃপর দরজা খুলে ছাদের পানে ছুটতে শুরু করলো আখি। আদ্রিস আবারও ছুটে গেল তার পিছন। আখি ছাতির দরজা লাগিয়ে নিল তার ভিতর থেকে। বাহির থেকে বেশ কয়েকবার লাথি দিল সে দরজায়। আদ্রিস ওটা ভাঙতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, তোমাকে আমি কখনোই ছাড়বো না আখি। তোমাকে মৃত্যুর আগ অবধি আমার সাথেই থাকতে হবে। এখন আমি বিয়ে একটা করি বা 100টা, তুমি আমার ছিলে আর আমারই থাকবে, দেখে নিও। তারপর সেখান থেকে সোজা বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেল আদ্রিস। হৃদিকা শুধু তাকিয়ে দেখলো ওদের সমস্ত কার্যকলাপ। আখি ছাদের দরজার গায়ে লুটে পড়ে চিৎকার করে কাঁদছে, কেন আল্লাহ, কেন এমন লোককে আমার জীবনে আনলেন? যদি আমাকে এতই ভালোবাসতো তবে অন্যের মোহে পড়লো কিভাবে? সত্য ভালোবাসা তো এমন হয় না। আমার কিশোরী মনের প্রথম প্রেম ছিলেন ডক্টর আদ্রিত। তাকে তো খুব করে চেয়েছিলাম, কিন্তু পেলাম না। তার বদলে আপনি আমায় আদ্রিস দিলেন। ডক্টর আদিত্যকে ভুলতে গিয়ে তাকে মন দিলাম বাধ্য হয়ে। আর আজ যখন ওর ভালোবাসায় পাগল হয়ে ওকে হারানোর ভয়ে সব ছাড়লাম, তখন কেন ও এমনটা করলো? কই, ও জীবনে আসার পর তো আমি কখনো কারো দিকে সেভাবে তাকাইনি, কারো প্রতি আকৃষ্ট হইনি, এমনকি ডক্টর আদ্রিতের কথাও আর দ্বিতীয়বার ভাবিনি। তবে ও কেন এমনটা করলো? শরীরের টান কিভাবে ভালোবাসার থেকেও বড় হয়? কেন এমন হলো রব্বুল আলামিন? কেন, কি এমন পাপ করেছিলাম যে তার সাজা আজ এভাবে পেতে হলো আমায়? কিভাবে সে আশা করতে পারে আমার কাছ থেকে তার পাশে আমি অন্য নারীকে মেনে নেই, যেখানে অন্য পুরুষের অল্প কথাও আমার মুখে কখনোই সে মেনে নেয় না? কেন আজ নারী হয়ে জন্মে নেওয়ায় কি আমার এই হাল? মদ্যপান করে বেশ রাতে ফিরেছে আদ্রিস। নেশা এত ছড়েছে সোজা হয়ে হাঁটতে পারছে না সে। হেলুদুলে কোনো রূপ হেঁটে নিজের কক্ষ অবধি পৌঁছালো। অগোছালো হয়ে বিছানায় শুয়ে আছে হৃদিকা। উপর হয়ে শুয়ে আছে শাড়ি অনেকটা
বিচ্যুত হয়ে পিঠের নিচের অংশটা বেশ বেশি আছে, সাথে পেটের অনেকটা অংশ বেরিয়ে আছে। হুট করে কক্ষে ঢুকেই সেই নেশাক্ত পুরুষের চোখ পড়ল তার উপর, যা তাকে আরও নেশাক্ত করে তুলল। কিছু আর না ভেবে সোজা গিয়ে হৃদিকার পিঠ থেকে পেট অব্দি হাত বুলাতে নিয়ে গেল। অপর হাতে হৃদিকার কাঁধের উপর থেকে চুল সরিয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। স্বামীর হঠাৎ এমন ছোঁয়া তাকে যেন মুহূর্তে প্রায় উন্মাদ করে তুলল, যে তার স্বামী তার কাছেই ফিরে এসেছে। অদ্ভুত শিহরণ খেলা করছে তার সমস্ত শরীর জুড়ে। এদিকে নেশাত্ম স্বরে বলছে আদৃশ, আমি জানতাম আমার ফুলফুরি দিন শেষে আমার কাছে ফিরবে। সে যে শুধুই আমার। কে ভালোবাসবে বলো আমাকে, তোমাকে আমার মতো? জীবনে যেই এসে যাক, তোমার অবস্থান সবসময় আলাদাই থাকবে আমার কাছে। আজ তোমাকে এভাবে ভালোবাসবে যে কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আসবে না। হাদুরে বুড়িয়ে দিব তোমায় আমি আজ। কথাগুলো কর্ণপাত হতে শরীর জ্বলে উঠল হৃদিকার। অতি ক্ষোভে খামছে ধরল বিছানার চাদর, তবুও কিছু বলছে না। স্বামীর এই আদরের বাঘটা ছাড়তে চায় না হৃদিকা। ঘাড়ে চুমু খেতে খেতে তাকে নিজের দিকে ফেরালো আদৃশ। চেহারায় চোখ যেতেই কেমন ভ্যাবাচ্যাকা খেল সে। চট করে উঠে বসলো হৃদিকার উপর থেকে, জটফট জেরা করলো তাকে, তুমি এখানে কি করছো? আখি কোথায়? আখি এই রুমে আর আসেও নেই। ছাদ থেকে সোজা মায়ের রুমে ঢুকেছিল, ওখানেই আছে। মৃদু স্বরে উত্তর দিল হৃদিকা। আর কোনো কথা বাড়ালো না আদৃশ। উঠে গেল মায়ের রুমের দিকে। দরজাতে ধাক্কানো শুরু করলো, গর্জে গর্জে বলছে, দরজা খুলো আখি, দরজা খুলো বলছে। আখি তার শাশুড়ি কোলে মাথা গুঁজে শুয়ে আছে। সুব্রতা তার পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। আখি মানা করেছে দরজা না খুলতে দিতে, তাই সুব্রতা দরজা খুলেনি। এদিকে আদৃশ চিৎকার করে বলছে, কত লুকাবে আখি আমার থেকে, কত দূরে থাকবে? ঘুরে ফিরে তোমায় আমার কাছেই আসতে হবে, দেখে নিও। তখন সেখানে আগমন ঘটল আদিলের, আদৃশের বড় ভাই। বেশ গম্ভীরতা নিয়েই বলল আদিল, আদৃশ, তোর কি হিতাহিত জ্ঞান হ্রাস পেয়েছে? পাগল হয়ে আখিকে বিয়ে করলি, খেয়াল আছে তোর? ওকে জীবনে পেতে কত সাধনা করতে হয়েছে তোকে। ওর জন্য ছটফট দেখে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তোকে তোর সুখ আখিকে পাইয়ে দেয়। অবশেষে তুই আখিকে পেলি। আমার মনে হলো পৃথিবীতে আর একটা সত্য ভালোবাসার জয় হলো। কিন্তু কি করলি তুই? হৃদিকার মোহে পড়ে আখিকে কষ্ট দিলি, আর এখন আবার ওর শান্তিটাও নষ্ট করছিস। নতুন একজনকে যখন জীবনে জড়িয়েছিস, তখন পুরাতনটাকে টানে পড়ে থেকে কি লাভ? আখিকে ওর মতো থাকতে দে। দেখো ভাই, এটা আমার জীবন, আখিও আমার স্ত্রী, আর হৃদিকাও। আমার যা ইচ্ছে তাই করবো। আমি আমার জীবনে কারো হস্তক্ষেপ সহ্য করব না, কথাটা মনে রেখো। কথাগুলো বলে আদৃশ আবার রুমের দিকে হাঁটা ধরল। নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল আদিল। বড় ভাই হলেও আদৃশকে কিছু বলার বা কথা শোনানোর কোনো অধিকার নেই তার। বেকারত্বের অভিশাপ যে এমনই ভয়াবহ, যা বহন করা সবার পক্ষে সম্ভবপর হয় না। যার খেয়ে পড়ে আছে স্ত্রী সন্তান নিয়ে, তাকে কেমনিই বা শাসন করবে আদিল? ভাবলেও যেন লজ্জা লাগে। শাশুড়ির কোলে মাথা রেখে ঠোঁট কামড়ে কান্না করছে আখি। শাশুড়ি আর যা দুজনেই চোখ খালি নেই, জল তাদেরও চোখ আজ ছাড়বে না, হয়তো ফোন নিয়েছে। আখি নামক মেয়েটা যে কখনোই তাদের যা বা শাশুড়ি মনে করেনি, দিয়েছে মা ও বোনের দরজা। তাই আজ তার এই দুর্দিনে আপন সে সম্পর্কের টানে জল ছাড়ছে না তাদের চোখ। শাশুড়ি এবার কাঁদতে কাঁদতে আখির মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে চুপ করানোর ক্ষমতাটুকু আমি রাখি না রে মা। স্বামীর দেওয়া ক্ষতটা কতটুকু ফিরা দেয় তা শুধু একটা স্ত্রী জানে। জানিস, যেদিন একটা মহিলা দ্বারে একটা 4 মাসের ছেলে সন্তান নিয়ে এসে বলল ওটা আমার স্বামীর অংশ, আর সে নাকি আমার স্বামীর অবৈধ সম্পত্তির সাথী, তখন বুকটা কতটুকু পরিমাণ কেঁপে উঠছিল তা শুধু আমি জানি। তারপর সেদিনই তোর শ্বশুর মেয়েটিকে বিয়ে করেন। আমার তো কান্না ছাড়া কোনো উপায় ছিল না। আমার শাশুড়ি মা সেদিন আমায় বলেছিল, ছেলে মানুষ নাকি এমনই হয়, 100 জায়গায় মুখ দেওয়া নাকি তাদের স্বভাব। তাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে চলে যাওয়া
নাকি মেয়েদেরই অসম্মান, কোথাও জায়গা হয় না। মা বাবারও তেমন সম্পত্তি ছিল না, তাই আর বাপের বাড়িও যায়নি। পড়েছিলাম এখানে শত জ্বালা মেনে নিয়ে। ওই মেয়েটা প্রায় নিজে থেকে ঝগড়া করতো আমার সাথে, তারপর ওনার কাছে আমার নামে উল্টা পাল্টা বলতো, আর উনি আমায় অনেক মারতেন। তাও পরে থাকতাম 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমার সতীনের জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছে। শারীরিক সম্পর্ক করতে পারে না, আর এতে ওদের মধ্যে প্রায় ঝগড়া হতো। তারপর থেকে উনি আর ওর পাশেও যেতেন না, আমার সাথেই থাকতেন বেশিরভাগ সময়। তাছাড়া বাইরেও ওনার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, জানতাম আমি। সব কিছুর পরও চুপ করে থাকতাম। হঠাৎ একদিন আমার সতীন ঈশিতা মারা যায়। ওর মৃত্যুর 6 দিন আগে ওর ছেলেটা মারা যায় পানিতে ডুবে। মৃত্যুর আগে আমি ঈশিতার অনেক পরিচর্যা করি, কিন্তু উনি ওর মুখ দেখতেও চাইতেন না তখন। ঈশিতা মারার 6 মাস পর ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে তিনি প্যারালাইজড হয়ে যান, সব কিছুতেই অক্ষম, শুধু কথা বলতে পারতেন। তারপর আমি ওনাকে কখনো অসম্মান করিনি, আর না তো ওনার পরিচর্যায় কোনো কমতি রেখেছি। অবশেষে উনিও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ মুহূর্তে ক্ষমাটা চেয়ে নেন আমার কাছ থেকে। হয়তো তুই ভাবছিস ঘটনা আমি তোকে কেন বললাম, হয়তো তোকে বোঝাতে চাইছি যে যাই হোক স্বামীকে মেনে নেওয়া উত্তম, এটাই মেয়েদের কর্ম। আমিও আমার শাশুড়ির মতো তোকে সব মেনে নেওয়ার বাণী শোনাবো, তবে সেটা ভুল ভাবছিস মা। আমার শাশুড়ি নিজেই আমার শ্বশুরের 3য় স্ত্রী ছিলেন। যে অন্যের কেড়ে নেয় সে কি জানে হারিয়ে যাওয়ার মর্ম। উনি মারা গেছেন, তাই ওনার কোনো দুর্নাম করতে চাই না আমি। আর শুধু বলবো তুই চলে যা মা, নিজের জীবন আবার গুছিয়ে নে সুন্দর করে। কেস করে ওই পশুটার নাম এমন হাল কর ওর যাতে কখনো কোনো স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে চোখ তোলার কথা ভাবতেও ভয় পায়। আখি এবার চোখের জল মুছে উঠে বসে বলল, মা গো, আমি ধন্য যে শাশুড়ি রূপে তোমার মতো এক জননী পেয়েছি। আমি আদৃশের জন্য মা বাবা ভাই পরিবার সব ছেড়ে এসেছি, তবে আদৃশের মনে সেই আসল জায়গাটা করতে না পারলেও পরিবার রূপে তোমাদের পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। আমি সফল। আর কথা রইল আদৃশের উপর কেস করার। মা গো, সারা জীবন তো কষ্টই করেছে, এই বয়সে তোমার কোনো কষ্ট হোক আমি চাই না। আল্লাহ সব দেখে নিবেন, তাই বলে তুই ওই পশুকে ছাড় দিবি? কে বলেছে ছাড় দিব মা? সুযোগ পেলে নিশ্চয়ই শটটা নিব, তবে কেস করে তোমাদের জীবন অনিশ্চয়তায় ফেলবো না আমি। আদৃশ যে এই সংসারের খুঁটি, সেটা ভুললে তো চলবে না। আর ও উকিল বিষয়টা মিডিয়াতে গেলে ওর আমার দুজনেরই নাম খারাপ হবে, সাথে আমাদের পরিবারদেরও। তাই সব কিছু মাথায় নিয়ে চলতে হবে আমায়। তাছাড়া আল্লাহ ছেড়ে দেন না, জানোই তো। তোমার মতো মেয়েকে আদৃশ হাতে পেয়েও হারালো, ওর জন্য তো কোনো ধরনের পাশ্চিত্য কম হবে না, তুমি দেখে নিও। আখিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কথাটা বলল সুব্রতা। আদৃশ বিছানায় শীত হয়ে পড়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে, তোমাকে আমি ছাড়বো না আখি। তোমাকে পেতে আমি কি করেছি তা শুধু আমি জানি। আমি তোমাকে হারাতে পারি না, তুমি আমারই থাকবে। হঠাৎ কপালে কারো আলতো স্পর্শে চুপ করে গেল আদৃশ। চোখ খুলে দেখতে পেল হৃদিকা। স্বাভাবিক স্বরেই বলল, তুমি এখানে কি করছো? বলিনি তোমার কক্ষে যেতে? আখি তো আর এখানে আসছে না, তাই আমার এখানে থাকতে তো সমস্যা নেই। এটা আখির কক্ষ, এইখানে থাকুক না থাকুক এখানে অধিকার ওরই থাকবে। আর আমার অধিকারের কি? ভুলে যেও না হৃদিকা, তুমি দ্বিতীয় জন আমার জীবনে। যতই প্রাধান্য তুমি পাও না কেন, তোমার অবস্থান আর অধিকার আখির পরেই থাকবে। হৃদিকার অভিমান আর অধিকার নিয়ে বলা কথাটার উত্তরে আদৃশ এভাবে কড়া জবাব দিবে আশা করেনি সে, তাই এবার বেশ শব্দ করে কেঁদে দিল। আদৃশ অল্প বিরক্তি নিয়ে বলল, দেখো হৃদিকা, এখানে কেঁদে কোনো ফায়দা নেই। আমি তোমাকে বলেছি আমি তোমাকে ছাড়বো না। আমার জীবনেও তোমার যথেষ্ট গুরুত্ব রয়েছে, প্লিজ কান্না করো না। আমি ড্রিঙ্ক করেছি, নিজেকে আয়ত্তে রাখতে পারছি না। তোমার সাথে দুর্ব্যবহার করতে চাই না, প্লিজ চলে যাও। আমার প্রয়োজন মনে হলে নিজে তোমার কাছে আসব, এখন চলে যাও তুমি।
হৃদিকা আর কিছু না বলে সেখান থেকে ছুটে আসলো। আদ্রিস আবার চোখ বন্ধ করে বালিশে শায়িত হলো। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিল আখি। শাশুড়ির কক্ষে রাত্রি যাপন করলো আজ সে। আজ আর কান্না করলো না। পুরাতন গ্লানি মুছে দেওয়ার দিন আজ। আর সে দুর্বল হয়ে পড়লে চলবে না। সকাল 10টা হতে না হতে ডিভোর্স পেপার হাতে চলে আসলো আখির। চারিদিকে আখির বেশ নাম ডাক ক্ষমতার বসে ডিভোর্স পেপারটা এত তাড়াতাড়ি করিয়ে দিতে পারলো। তিক্ত এই টানটা বেশি সময় আর রাখবে না আখি, মুছে দিবে তা এক মুহূর্তে। সাইনের জন্য ডিভোর্স পেপারটা হাতে নিতে হাত কাঁপতে লাগলো আখির। ধীরে ধীরে গড়ে তোলা ভালোবাসার এক অট্টালিকা এক মুহূর্তে কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারবে আখি। তাতে যে প্রচুর সাহস আর ক্ষমতার প্রয়োজন। কিন্তু আখি তো ভীতু বা দুর্বলদের দলের কারো মধ্যে পড়ে না। তবে সে কেন পিছপা হবে আজ? না, তাকে হার মানলে চলবে না। তাকে অসম্মানের এই লড়াইয়ে জিততেই হবে। অতঃপর আর ভাবতে চাইল না সে। হাতে উঠিয়ে নিল কলম। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।